তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সংগ্রাম দালালিনা রাজপথ। বড়দিনের উৎসবের রাতে বান্দরবানের লামায় আগুনে পুড়ল ত্রিপুরাপাড়ার 17টি ঘর। আমার একটাই মাত্র ছেলে সোহাগ, আমার খুব বাঁধনের সোহাগ ছিল। 2024 সালটা শুরু হয় একটা হৃদয় বিদারক ঘটনা দিয়ে। 5 জানুয়ারি রাজধানী গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস চলন্ত ট্রেনে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। যার ফলে 2 নারী 1 শিশু সহ অন্তত 4 জনের মৃত্যু হয়, যা ওই সময় সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা অনেক বেশি আলোচিত হয়। প্রথম আলো সহ দেশের শীর্ষ পর্যায়ের নিউজ চ্যানেলগুলো এই নিউজটি কভার করতে থাকে। অপরদিকে একই মাসে ট্রান্সজেন্ডার বিষয়টি বেশ আলোচনার জন্ম দেয়। বিশেষ করে ট্রান্সজেন্ডারদের সমাজের গ্রহণযোগ্যতা ও অধিকার নিয়ে আলোচনা এবং সমালোচনা তীব্র হয়েছিল। একই সাথে ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক আসিফ মাতা স্যার, যিনি পাঠ্য বই সিরিয়াল চাকরি হারালেন শিরোনামে আলোচনায় সামনে আসে। বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি, বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা ওই বইটা আবার দিয়ে দিবেন। মূলত এই ঘটনার পর থেকে আসিফ স্যারকে সারা বাংলাদেশের মানুষ চিনতে শুরু করে। জানুয়ারি মাসে দেশের শীতের তীব্রতা ছিল অসাধারণ। উত্তর অঞ্চলে বিশেষ করে দিনাজপুর ও পঞ্চগড় তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে নেমে যায়। শীতনাততে দুর্ভোগের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সময় প্রচুর ভাইরাল হয়ে যায়। সালে ফেব্রুয়ারি মাসে নারী ও শিশু কন্যা নির্যাতনের পরিসংখ্যান নিউজটি বাংলাদেশে তুমুল আলোচনা সৃষ্টি করে। বাংলাদেশের মহিলা পরিষদের তথ্য অনুযায়ী 2024 সালে ফেব্রুয়ারি মাসের পত্রিকার প্রকাশিত সংবাদের ভিত্তিতে মোট 222 জন নারী ও শিশু কন্যা নির্যাতনের শিকার হয়েছেন বলে একটা নিউজ প্রকাশিত হয়। তাদের মধ্যে 116 জন শিশু কন্যা এবং 106 জন নারী নির্যাতন শিকার হন। এই পরিসংখ্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল। অন্যদিকে 21শে ফেব্রুয়ারি বইমেলাতে মোস্তাক তিশা লাভ ম্যারেজ স্টোরি সেই সময় সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনার জন্ম দেয়। প্রথম আলো সহ দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলো এই নিউজটি কভার করতে থাকে। অন্যদিকে মাসের শেষের দিকে বেলি রেস্তোরাঁয় আগুনের ঘটনার বেশ সাড়া ফেলে বাংলাদেশে। 29শে ফেব্রুয়ারি বেরি রোডে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় 46 জনের মৃত্যু হয় এবং আরও 75 জন আহত হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি এবং ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। আপনাদের মনে থাকার কথা এমভি আবদুল্লাহ জাহাজ ছিনতাইয়ের ঘটনাটি। 12ই মার্চ এমভি আবদুল্লাহ নামে একটি জাহাজ সোমালিয়া জলদস্যুরা ছিনতাই করে। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিলেন এবং এতে 20 জন বাংলাদেশের নাবিক ছিলেন, যাদেরকে জিম্মি করা হয়। এই ঘটনাটি ওই সময় সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা হয়। অন্যদিকে মার্চ মাস থেকে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নতুন করে আলোচনার সামনে আসে। সরকারের চাকরিতে কোটা সংস্কার হ্রাস এবং মেধাভিত্তিতে নিয়োগের পরীক্ষার দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
অনেকে হয়তো মনে করতেছেন কোটা আন্দোলন শুরু হয়েছিল জুলাই মাস থেকে। সত্যি বলতে জুলাই মাস থেকে কোটা আন্দোলন সংস্কার তীব্র আকার ধারণ করে। যাদের জানা নেই তাদের জন্য বলছি, বাংলাদেশের সরকার সরকারি চাকরিতে কোটা পদ্ধতি চালু করার প্রস্তাব পেশ করে, যেখানে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী কোটা, 10% জেলা কোটা, 5% ক্ষুদ্র নরগোষ্ঠী কোটা এবং 1% প্রতিবন্ধী কোটা সহ 56% কোটাতে অন্তর্ভুক্ত করতে চায় সরকার। আর এরই প্রতিবাদে কোটা সংস্কার আন্দোলন করতে থাকে সাধারণ শিক্ষার্থীরা। আতিফ আসলামের কনসার্টে ছাত্রলীগ নেতাদের ছবি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয় সোশ্যাল মিডিয়াতে। 18 এপ্রিল ঢাকা বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানি সঙ্গীত শিল্পী আতিফ আসলাম কনসার্টে অনুষ্ঠিত হয়, এটা তো আপনারা সকলেই জানেন। কনসার্টে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক অলিদ আফিম ইমানের সঙ্গে আতিফ আসলামের তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। কী কারণে ভাইরাল হয় এটা নতুন করে বলার কিছু নেই, আপনারা সকলে জানেন, আমি শুধু আপনাদের মনে করে দিচ্ছি। এপ্রিল মাসে মাঝামাঝি সময় থেকেই বাংলাদেশে অস্বাভাবিক তাপপ্রবাহ চলতে থাকে, যা জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে। স্কুল কলেজ বন্ধ রাখা হয়, অফিসের সময় পরিবর্তন করা হয়। এ সময় বিদ্যুৎ বিভ্রান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা এবং সমালোচনা হয়। ঢাকা সহ সারা দেশে তীব্র লোডশেডিং এ দুর্ভোগ বাড়ছে মানুষের। বিদ্যুৎ থাকে না কখন আইয়ে বিদ্যুৎ আইয়ে কতক্ষণ আইয়ে চলে যায় কতক্ষণ আইয়ে চলে যায় পাইজার কোনো ঠিক আছে নি হয়তো না আইছে 2 মিনিট আবার চলে গেছে হাতর ব্যাগে বিদ্যুতের কারণে ফসল নষ্ট হয়ে গেছে। 2024 সালে মে মাসে বাংলাদেশের বিমান বাহিনী একটি বিমান বিধ্বস্ত হয় চট্টগ্রাম পতঙ্গ এলাকায়। এ দুর্ঘটনায় পাইলট স্কোয়াড লিডার আজিম জাওয়াল নিহত হন। দুর্ঘটনার সময় তিনি প্রশিক্ষণ মিশনে ছিলেন। তার মৃত্যুতে বিমান বাহিনীর মধ্যে শোকের ছায়া নেমে আসে এবং তার সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য তাকে স্মরণ করা হয়। অন্যদিকে এমপি আনারুজ্জামান আজিম নিখোঁজ সংবাদ বাংলাদেশে দ্রুত ভাইরাল হয়ে যায়। এই সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃতদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। নিখোঁজ এমপি আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা পশ্চিমবঙ্গ সিআইডি পুলিশের। ভারতে চিকিৎসার উদ্দেশ্যে তিনি 13 মে নিখোঁজ হন। পরবর্তীতে অবশ্য 22 মে ভারতের কলকাতা থেকে আওয়ামী লীগের এই সংসদ সদস্যের লাশ উদ্ধার করা হয়। মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় রোমান আঘাত হানে। 26 মে সন্ধ্যা থেকে 27 মে সকাল পর্যন্ত ঘূর্ণিঝড় রোমান বাংলাদেশে আঘাত হানে। প্রাকৃতিক এই দুর্যোগের সময়কাল ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শেয়ার হয় এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। পুরো বছর জুড়ে সবচেয়ে বেশি জুন মাসে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে। প্রথমে আসা যাক রাসেল ভাইপারের কথা। জুন মাসে বাংলাদেশে রাসেল ভাইপার সাপ নিয়ে বেশ কিছু ভাইরাল ঘটনা ঘটেছে। মানিকগঞ্জে রাসেল ভাইপারের কামড়ে 5 জনের মৃত্যু হয়েছে, আর নরসিংদীতে রাসেল ভাইপারের কামড়ে 1 জন মারা গিয়েছে। ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এই রাসেল ভাইপার। শুধু তাই নয়, অনেক নিউজ চ্যানেলের মাধ্যমে এই গুজবটি আরও ছড়িয়ে পড়ে। পাবনায় চায়নাদুয়ারি জালে ধরা পড়ল বিষধর রাসেল ভাইপার সাপ। চাঁপাইনবাবগঞ্জে 32টি বাচ্চা সহ বিষধর রাসেল ভাইপার মা সাপ পিটিয়ে মেরেছে স্থানীয়রা। বিশ্বের সবচেয়ে বিষধর সাপ রাসেল ভাইপারের প্রতিষেধক তথা অ্যান্টিভেনম তৈরি হচ্ছে চট্টগ্রামে। দর্শক, ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাইপারের কামড়ে 1.5 বছরে শুধু রাজশাহী মেডিকেলে মারা গেছে অন্তত 18 জন। ইফাত নামের এক তরুণ 15 লক্ষ টাকায় একটি ছাগল কিনেছে বলে দাবি করা হলেও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন সেই তরুণ তার ছেলে নন। এই ঘটনাটি সেই সময়ে বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোচনার সৃষ্টি করে। শুধু তাই নয়,
এই ঘটনাকে কেন্দ্র করে সাদিক অ্যাগ্রো ফার্মের অবৈধ স্থাপনা ডিএনসিসি উচ্ছেদ করে, কারণ ফার্মটি খাল ও সড়কের জায়গা দখল করেছিল। একটি মাত্র ছাগলের দাম কিভাবে 15 লাখ টাকা হতে পারে? অবশেষে উচ্ছেদ হলো রামচন্দ্রপুর খালের উপর গড়ে ওঠা সাদেক অ্যাগ্রোর অবৈধ অংশ। 15 লাখ টাকার ছাগল কাণ্ডে দেশজুড়ে আলোচিত ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের সন্তান। এই ঘটনাটি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয় পড়াতবাক্যের সাথে মিল আছে না? 2024 সালের জুন মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল ট্রানজিট চুক্তি স্বাক্ষরিত হয়, যা সেই সময় বাংলাদেশে তুমুল আলোচনা সৃষ্টি করে। ভারত এবার রেল ট্রানজিট চায়, বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের জন্য ট্রেন সুবিধা। প্রথম পর্যায়ে ভারতকে রেলপথে ট্রানজিট সুবিধা দেওয়া হবে দর্শনা, জেলাহাটি, হলদিবাড়ি, হাসিমারা রুটে। আচ্ছা, এই টপিকটি একটু বিস্তারিত বলি। এটি হলো আমাদের দেশ বাংলাদেশ এবং এটি হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ভারতের কলকাতা শহর পশ্চিমবঙ্গের রাজধানী বলা হয় এবং ভারতের পূর্ব অঞ্চলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র শিলিগুড়ি। এটি শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স এলাকার প্রধান শহর, যা ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোর সাথে সংযোগ করে। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয় এইসব রাজ্য নিয়ে গঠিত হয় উত্তর পূর্ব অঞ্চল। আর এই উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোকে আমরা 7 সিস্টার বলি। যাই হোক, ভারতের মূল ভূখণ্ড থেকে 7 সিস্টারে যেতে হলে কলকাতা হয়ে শিলিগুড়ি করিডোর পার হয়ে প্রায় 16 থেকে 1700 কিলোমিটার পথ পাড়ি নিতে হয়। তবে কোনোভাবে যদি বাংলাদেশের মধ্য দিয়ে 7 সিস্টারে যোগাযোগ সংযোগ করতে পারে, তাহলে ভারতের 4 থেকে 500 কিলোমিটার পথ কমে যায়, যা ভারতের জন্য যাত্রাপথ এবং সময় দুটোই সাশ্রয় করবে। মূলত এর জন্যই ভারত বাংলাদেশের সাথে রেল ট্রানজিট চুক্তি তড়িঘড়ি করে স্বাক্ষরিত করে, যা সেই সময় তুমুল আলোচনা সৃষ্টি করে। জুলাইয়ে কি কি ঘটেছে তা তো নতুন করে বলার কিছু নেই, আপনারা তো সবই জানেন। তবুও একটু একটু করে আপনাদের মনে করে দেই। আমি কিছু বলবো না, শুধু ভিডিওর ক্লিপ দেখে যান। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। এসেছে কে এসেছে? একটাই মাত্র ছেলে সোহাগ, আমার খুব বাঁধনের সোহাগ ছিল। অন্যদিকে বান্দরবনের লামা উপজেলায় সরাই ইউনিয়নে ত্রিপুরা সম্প্রদায়ে 11টি বস্তিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ধর্মীয় উৎসবের আগে খ্রিস্টানদের ত্রিপুরায় ঘরে পোড়ানোর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়। বড়দিনের উৎসবের রাতে বান্দরবানের লামায় আগুনে পুড়ল ত্রিপুরাপাড়ার 17টি ঘর। লামায় আগুনে নিঃস্ব হয়ে গেছে 17টি পরিবার। এই ঘটনায় এমপি বাগান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বিনজিন আহমেদের নাম উঠে আসে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে যায়। জুলাই মাসে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন আগস্ট মাসে তীব্র আকার ধারণ করে। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে। এই আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
মাসের শুরুতে 5 আগস্ট টানা 15 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হন। তার দেশ ত্যাগের বিষয়টি বোমা বিস্ফোরণের মতো পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বিশ্বজুড়ে আলোচনায় শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগের পর গণভবনে ঢুকে পড়ে জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা, যা সেই সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। একই দিনে রাজধানীর সোনিয়াকড়া ফ্লাইওভারে পুলিশকে হত্যা করে ঝুলিয়ে দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এরপরে বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি হামলার ঘটনা ঘটে। অনেক নেতাকর্মীরা দেশ ত্যাগ করতে সক্ষম হলেও অনেকেই দেশ ত্যাগ করতে গিয়ে ধরা পড়েন। তাদের মধ্যে আমি লাইট বন্ধ করিনি, লাইট বন্ধ হয়ে গেছে, সরি আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে বলে ভাইরাল হওয়া আমাদের পলক ভয়ও আছে। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রদের সংঘর্ষের হতাহতের সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। এই সহিংসতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। সত্যি বলতে জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত সব ঘটনাই ছিল মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু। খুব দ্রুত ইনশাল্লাহ জুলাই অভ্যুত্থান নিয়ে ডকুমেন্টারি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। 2024 সালের আগস্ট মাসে ফেনী জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যার কারণে ফেনী শহর সহ পশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, সোনাগাজী, সাঙ্গনভুঞ্চা উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়। বাড়ির একতলা পেরিয়ে দোতলা পর্যন্ত পানি ওঠে, ফলে বহু মানুষের ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে বা উঁচু স্থানে আশ্রয় নিতে বাধ্য হন। বন্যার কারণ নিয়ে বিতর্ক রয়েছে। কিছু মানুষ ভারতের পানি ব্যবস্থাপনাকে দায়ী করে। মোস্তাক ফয়েজি হুজুর মুরব্বি ডায়লগটি 2000 সেপ্টেম্বর মাসে প্রচুর ভাইরাল হয়। মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহে ও বোয়াতেনি হুইতালান এই চিন্তা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয় মুজিব সিনেমা। But the new nation of Pakistan will have one national language, Urdu. রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। যেখানে 1 টাকার বিনিময়ে অভিনয় করেছিলেন আরফিন শুভ। পরবর্তীতে অবশ্য শেখ হাসিনা তাকে 10 কাঠার একটা ফ্ল্যাট গিফট করেন। তাকে ফ্ল্যাট গিফট করার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সমালোচনার ঝড় বয়ে যায়। 2024 সালের শেষের দিকে সেপ্টেম্বর মাসে জানা যায় আরফিন শুভ সেই 10 কাঠার প্লটটি হারিয়েছেন। অন্যদিকে শেখ হাসিনা দেশ ত্যাগের পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে ব্যাপক আলোচনা এবং বিতর্ক দেখা যায়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেপ্টেম্বর মাসে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল আমিন সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি জানান। আমি সরকারের উপরে ছেড়ে দিলাম, কিন্তু এই জাতীয় সঙ্গীত যেটা আছে আমাদের, এটা আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিবর্তন, আমি পরিষ্কার করে বলেছি, এটা দুই বাংলা এক করার জন্য এই জাতীয় সঙ্গীত এইটা রবীন্দ্রনাথ রচনা করেছিল বঙ্গভঙ্গ রদ আন্দোলনের সময়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সময় আলোচনার জন্ম দেয়। অনেকেই তো এমন কথাও বলেন জাতীয় সঙ্গীত কোরআনে কোনো আয়াত নয়, যা এর পরিবর্তন করা যাবে না। নভেম্বর থেকে ডিসেম্বর মাস নিয়ে নতুন করে বলার কিছু নেই, যেহেতু বছরের শেষের মাস, সেহেতু সব ঘটনায় আপনারা জানেন। এইসব ঘটনা আপনাদের নতুন করে মনে করে দেওয়ার কিছু নেই। যাই হোক, সকলেই সাবধানে থাকবেন, কারণ যে কোনো সময় আমাদের হাসবু আপা চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারে।